যোগীরাজ। বিদ্যানগরে নিতাই হলো পিট্টু খেলার একচ্ছত্র অধিপতি। তাকে পিট্টু সম্রাটও বলা যায়। তার বাড়ি কর্মকার পাড়ায়। আগে বিদ্যানগরের ছেলেপিলেরা নারকেল পাতা বুনে পিট্টুর গোলা তৈরি করত, কিন্তু সেই গোলা বেশি দূর যেত না। নিতাই তৈরি করে কাপড়ের গোলা। ছোট একটা কাঠের গুলির চারপাশে শক্ত করে কাপড় পেঁচিয়ে সে প্রথমে একটা গোলাকৃতি তৈরি করে। তারপর সেই গোলকের উপর বিশেষ একরকম আঠা দিয়ে পাটের সুতো পেঁচানো হয়। সুতোর মধ্যে মধ্যে থাকে পাটের ফেসো। সবশেষে তার উপর আঠা লাগানো হয়। আঠা লাগানোর ফলে গোলাটি মসৃণ হয়। একবার ছুঁড়লে অনেক দূর যায়, তার আয়ুও অনেক বেড়ে যায়। এই আঠার রহস্য নিতাই ছাড়া আর কেউ জানে না। তাই পিট্টুর দল তাকে গুরু ঠাকুরের মতো মান্য করে। এমনকি লঙ্কাবাড়ির দিনুও তাকে খুব ভক্তি করে। নিতাইয়ের অবশ্য এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বিকেলে ঘন্টা দুয়েক পিট্টু খেলতে পারলেই সে খুশি। নিতাইরা খেলে পূর্ণার তীরে, গ্রামের ঈশান কোণে। পূর্ণা বিদ্যানগরকে 3 দিকে বেষ্টন করে রেখেছে। গ্রামের প্রবেশদ্বার দক্ষিণে। সে সংকীর্ণ দান রক্ষা করার দায়িত্ব নিয়েছে জেদোমেদোর জঙ্গল। বহুকাল আগে নাকি 2 ডাকাত ভাই এই জঙ্গলে বসবাস করত। এখন কারা বসবাস করে জগদীশ্বরই জানে। সবাই জানে জেদোমেদোর জঙ্গল সহজ জায়গা নয়। তাছাড়া এই অঞ্চলের সাথে দক্ষিণ রায়ের রাজ্যের স্পষ্ট যোগাযোগ আছে। মাঝে মধ্যে এখানেও তার পদচিহ্ন পড়ে। অবশ্য তিনি এখনো পর্যন্ত জনপদে প্রবেশ করেননি। নিতাইদের খেলার মাঠটা বিশাল। মাঠ আর পূর্ণার মাঝে দাঁড়িয়ে আছে ঘন নিবদ্ধ পাদপবৃন্দ, কিছু বিক্ষিপ্ত নারিকেল বৃক্ষ। নদীর উপর প্রায় ঝুঁকে আছে কলার ঝাড়, আর আশাওড়ার নিচু ঝোপ দীর্ঘ প্রাচীর রচনা করেছে। মাঠের দক্ষিণ সীমাটি নির্ণয় করে দিয়েছে জেদোমেদোর বিশাল জঙ্গল। গ্রামের লোক একটু অসতর্ক হলেই সেই অনামী মাঠটি উদরস্থ করবে। এই মাঠে পিট্টুর গোলা চাইলেও পূর্ণায় গিয়ে পড়তে পারবে না, ঝোপঝাড়ে আটকে যাবে। জঙ্গলে অবশ্য ঢুকতে পারে, তাতে অসুবিধা নেই। জঙ্গলের মধ্যে ক্রোশদেরেক পর্যন্ত যাওয়া যায়। বহুকাল আগে সেখানে মানুষ থাকত। বিরাট একটা টিলা আজও আছে। লোকে বলে ভোজ রাজার ঢিবি। তার আশেপাশে বিস্তর পুরনো ইট পাথর ছড়িয়ে থাকে, আর মাটির ঘটের টুকরো দেদার পাওয়া যায়। ভাগ্য ভালো থাকলে সুন্দর কারুকার্য করা পোড়ামাটির খণ্ডও মেলে। আর কি আছে সেখানে তা নিতাইরা জানে না। গত বছর জ্যৈষ্ঠীতে একদিন নিতাইরা খেলা করছিল। নিতাইয়ের হাতের টিপ খুব একটা ভালো নয়, কিন্তু যেমন তার গতি তেমন তার দৃষ্টি। সে খোঁজার দলে থাকলে প্রতিপক্ষের হাত ঠেকায় কে? আবার লঙ্কাবাড়ির দিনুর হাতে বেশ জোর আছে, তার টিপও ভালো। একবার সে গোলা ছুঁড়ে মারলে 7টা পাথুরে গুটি 7 দিকে ছড়িয়ে পড়ে, আর গোলা ছুটে যায় বহু দূরে। সেদিন দিনুর ছোড়া গোলা ঢুকে পড়ল জেদোমেদোর জঙ্গলে। গোলার পেছনে ছুটতে ছুটতে নিতাই সেদিন একটু ঘাবড়ে গিয়েছিল। তার হাতের গোলা তো সচরাচর তার সাথে বেইমানি করে না, সেই দিন একটু করল। অবশেষে নিতাই গোলাটাকে যেখানে পড়ে থাকতে দেখল, তার পিছনে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা পুরনো স্তম্ভের অংশ। নিতাইয়ের কিছুটা কৌতূহল হলো। সে ঘাটাঘাটি শুরু করল। একটু ঘাটার পর সে একটা ধাতব বস্তু দেখতে পেল। বহু প্রাচীন, স্থানে স্থানে সবুজ হয়ে গেছে।
নিতাই কংস বণিকের ছেলে, সে ধাতু খুব চেনে। সামান্য একটু মাটি সরিয়ে সে বস্তুটাকে তুলতে পারল। একটি অপরূপ মূর্তি, 1 হাত হবে। ধুলো কাদা মাখা থাকলেও নিতাই বুঝল এই মূর্তি তার জীবনটা নিয়ে অনেক ভাঙা গড়ার খেলা খেলবে। সে একটু ঘুরপথে এক ছুটে বাড়ি পৌঁছে গেল। তার গোলা সেখানেই পড়ে রইল। ঘোর অমানিশয় ভোজরাজের ডিবির পুরো ভূতগুলো তার সেই গোলা নিয়ে মনের সুখে লোফালোফি খেলা শুরু করলো। নিতাই জানতেও পারল না। মূর্তিটা তেঁতুল আর মাটি দিয়ে পরিষ্কার করার পর নিতাই হতবাক হয়ে গেল। এ তো তার সর্বনাশ করে ছাড়বে। সে জাত শিল্পী, তার বৃদ্ধ প্রপিতামহকে বহু সাধ্য সাধনা করে ধামরাই থেকে বিদ্যানগর নিয়ে এসেছিলেন রাজা অবনীশচন্দ্র। সে তো আর এমনি এমনি নয়। পরমানন্দের হাতে তৈরি ধাতব বিগ্রহ মানুষের মতো কাঁদত, হাসত, শুধু নড়াচড়াটাই করতে পারত না। নিতাইয়ের বাবার অবশ্য মূর্তি রচনায় কোনো আগ্রহ নেই, তারা এখন থালা বাসন তৈরি করে। নিতাইয়ের ঠাকুরদাদা শেষ বয়সে কয়েকটি ধাতু মূর্তি বানিয়েছিলেন, একটি গণপতি, উপবেশন মূর্তি, আর কিছু হাতি ঘোড়া। বিক্রি করার জন্য নয়, অনেকটা নিতাইকে শেখানোর জন্য। বিদ্যানগরে আর মূর্তি কে কিনবে? অধীত বিদ্যা প্রয়োগ করার সুযোগ নিতাই এতদিন পায়নি। কিন্তু এই অদ্ভুত মূর্তি তাকে নিয়ে অদ্ভুত এক খেলায় মেতেছে। 16 মাস ধরে নিতাই এই মূর্তির একটি প্রতিরূপ রচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূর্তিটা কার নিতাই জানে না। তিনি একজন যোগী পুরুষ, মাথায় জটা জুটো, একটু পাকিয়ে তাদের মাথার চারপাশে বেঁধে রাখা হয়েছে। তার তনুলতাটি ত্রিভঙ্গী, ডান পা ভাঁজ হয়ে কিছুটা সামনে এগিয়ে রয়েছে, পায়ের পাতায় তার ভার রক্ষিত হয়েছে। শরীরের ভার রক্ষা করেছে মূলত বাম পাটি। কুঞ্চিত দক্ষিণ হস্ত একটি কল্পিত দণ্ডের উপর রাখা, বাম হস্ত কোটিলগ্ন, করতলটি আনুভূমিক। অপরূপ সেই হাতের অঙ্গুলি বিন্যাস। সেই অদ্ভুত পুরুষের চোখ দুটি নিমেলিত, মুখে এক দিব্য ভাব। একমাত্র লঙ্কাবাড়ির লক্ষ্মী জনার্দন ছাড়া আর কোথাও নিতাই সেই দিব্য লাবণ্য দেখেনি। শরীরের গঠনও লক্ষ্মী জনার্দনের মতো। এর সাথে বিমুক্তেশ্বর মন্দিরের গায়ে খোদাই করা মূর্তিদের কোনো মিল নেই। নিতাইয়ের ঠাকুরদাদা অনেক শাস্ত্র জানতেন। তিনি নিতাইকে মধুচ্ছিষ্ট বিধান নামে একটি মূর্তি রচনা পদ্ধতি শিখিয়েছিলেন। তার প্রথম ধাপ মধুচ্ছিষ্ট বা মোম দিয়ে একটি মূর্তি নির্মাণ করা। নরম মোম দিয়ে মূর্তি বানানো সহজ কথা নয়। নিতাই একদিন বানিয়ে ফেলল এক বিগত একটা মূর্তি। মোম ঘরেই রাখা ছিল, কিন্তু কিছুতেই নিতাইয়ের অনুকৃতি মূল মূর্তিটার মতো হলো না। হাত পায়ের মাপ আলাদা হয়ে গেল, হাতের আঙ্গুলগুলি তো মোটেও হলো না। তার খেলাধুলা কাজকর্ম সব বন্ধ হয়ে গেল। তার ক্রীড়া চপল অপাপবিদ্ধ কৈশোর সে দান করল অদ্ভুত সেই ধাতু বিগ্রহকে। বহু চেষ্টা করার পর নিতাই বুঝল মাপ না নিয়ে হবে না। সে একটা নারকেল পাতা শিরা বার করে সেই শিরা দিয়ে মূর্তিটাকে নিখুঁতভাবে মেপে নিল, কিন্তু কোনো কিনারা করতে পারল না। তার মূর্তিটা তো মূল বিগ্রহের তুলনায় অনেক ছোট। সেই বছর আষাঢ়ী পূর্ণিমার রাতে খুব বৃষ্টি হয়েছিল, ভীষণ বৃষ্টি। নিতাই রাতে ঢালাই ঘরে মন খারাপ করে শুয়েছিল। মধ্যরাতে সে একটা স্বপ্ন দেখল। মূর্তির সেই যোগী পুরুষ নিতাইয়ের সামনে এসে দাঁড়িয়েছেন। ত্রিভঙ্গে নয়, অভঙ্গ ঋজু তার শরীর। হঠাৎ তিনি তার ডান হাতটা নিজের মুখের উপর রাখলেন। কি আশ্চর্য! হাতের তালু আর মুখের দৈর্ঘ্য এক। তারপর তিনি সেই হাত নিজের দেহের উল্লম্ব মধ্যরেখায় একবার চালনা করলেন। নিতাইয়ের মনে হলো সেটা একটা সংকেত।
তার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই নিতাই বিগ্রহটি আবার মাপল, এবার মুখের মাপে। আনন্দে সে সারা রাত কাঁদল। সে বুঝতে পেরেছে যোগী পুরুষের বক্ষদেশের মাপ মুখের 1 গুণ, সেখান থেকে নাভি অবধি 1 গুণ, নাভিমণ্ডল থেকে যোনিমণ্ডলও 1 গুণ, জঙ্ঘাদেশ আর পা মুখের ঠিক 2 গুণ, গলদেশ, জানুদেশ আর চরণের উচ্চতা মুখের 1/3, সম্পূর্ণ দেহলতাটি মুখের ঠিক 8 গুণ। রাতে প্রদীপের আলোয় কাজ করা যায় না। পরদিন আলো ফুটতেই সে শুরু করল। এইবার মোমের মূর্তি নিতাইয়ের মনের মতো হলো। মধুচ্ছিষ্ট মূর্তির গায়ে পাতলা মাটি লেপন করতে হয়। এই মাটি তৈরি করাও কঠিন কাজ। নিতাই পারল। প্রথম আস্তরণ তৈরি হয়ে যাওয়ার পর 2 দিন রাখার নিয়ম। মূর্তির মাথার দিকে একটা ছিদ্র রাখতে হয় মোম গলিয়ে বের করার জন্য। সেখানে একটা নল গুঁজে দিতে হয়। বেদিকার নিচে আরেকটি নলযুক্ত ছিদ্র থাকে তরল ধাতু ঢালার জন্য। প্রথম আস্তরণের পর তৈরি হয় দ্বিতীয় আস্তরণ। এই মাটি এঁটেল আর দোআঁশ মিশিয়ে তৈরি হয়। কয়েকদিন পর দ্বিতীয় আস্তরণ শুকিয়ে গেলে চুল্লিতে মোমটা গলিয়ে নিতে হয়। এ পর্যন্ত নিতাই একাই পারল। কিন্তু তরল ধাতু ঢালা তার একার কর্ম নয়। সে কানাইকে ডেকে নিল। কানাই নিতাইয়ের খুড়তুতো ভাই। ও ধাতু ঢালার কাজ দারুণ পারে। শাস্ত্রমতে তাম্র ও রঙের একটি মিশ্রণ আগুনে গলিয়ে তরল অবস্থায় ছাঁচে ঢালতে হয়। ধাতুর ওজন মোমের ঠিক 10 গুণ হওয়া চাই, কিন্তু নিতাইয়ের নিজস্ব হিসাব আছে। সে সেই হিসাব মতো চলল। ঠান্ডা হওয়ার পর মাটির ছাঁচটি ভেঙে কানাইয়ের চক্ষু স্থির। সে জিজ্ঞেস করল, দাদা, করেছো কি? কার মূর্তি? নিতাই বলল, জানি নে। কানাই মুগ্ধ নয়নে চেয়ে রইল সেই অসমাপ্ত মূর্তির দিকে। নিতাইয়ের তখন চোখে জল। এই রং তো সে চায়নি। অনেক চাছা পোছার কাজ ছিল। ছিদ্র দুটো যেখানে ছিল সেখানে ধাতব ব্রণের মতো হয়ে আছে। সেগুলো কাটতে হলো। তারপর ছেনি দিয়ে নিতাই অনেক দিন ধরে মূর্তিটি প্রয়োজন মতো চাচল। ভালোই হলো, কিন্তু সে তো ঠিক এরকমটা চায়নি। রংটা তো একেবারেই আসেনি। নিতাই বুঝল তামার পরিমাণ বাড়াতে হবে। তারপর নিতাই 3টি অনুকৃতি বানিয়েছে। শেষ কাজটা আজ সকালেই শেষ হয়েছে। তার একরকম পছন্দ হয়েছে, কিন্তু মুখের ভাবটা ঠিক ফোটেনি। আর রংটা এখনও তার মনের মতো হয়নি। সে চায় শ্যামাভ ঘন তাম্রবর্ণ। যে সূক্ষ্ম অভিব্যক্তি সে মধুচ্ছিষ্ট মুখের উপর ফুটিয়ে তোলে তা ধাতব রূপে ধরছে না। তার নির্মাণে কি যেন একটা ত্রুটি আছে। কিসের ত্রুটি সারাদিন ভেবেও নিতাই কিছুতেই বুঝে উঠতে পারছে না। বিকালে এলো পিট্টুর দল। তারা এই সুন্দর বিকেলে নিতাইকে নিয়েই খেলবে। দিনু উচ্ছ্বসিত গলায় বলল, নেতাইদা, কতদিন খেলা হয় নাই। তুমি তো দিন কতকের মধ্যে মাথায় অনেকটা বেড়েছো গো। গোপটাও বিলক্ষণ কালো হয়ে গেছে। মধু আবার নিতাইয়ের গোঁফ নিয়ে টানাটানি শুরু করলো। নিতাই বলল, ওরে ছাড় বাপু, পারি নে। মধু বলল, আজ না খেললে তোরে ছাড়ছি না। শেষ পর্যন্ত নিতাই তাদের সাথে বেরিয়ে পড়ল। আজ খেলা খুব জমল। নিতাই সেই গত মাসে গোলা তৈরি করে দিয়েছিল, সেটা এখনো ভালোই ছুটছে। প্রথমে নিতাইদের দল গোলা ছুটল। দাগ দেওয়া আছে, তার এপাশে দাঁড়িয়ে ছুটতে হবে। নিতাই 3 বার চেষ্টা করে একবারও গুটিতে লাগাতে পারল না। মধু বলল, শট দেখি, আমি চেষ্টা নেই।
মধু দিব্যি পারল, গোলা গেলেও অনেক দূর। দিনুরা ফিরে আসার আগেই মধুরা গুটি সাজিয়ে ফেলল। এমনি করে তাদের খেলা চলল। আজকাল ঝুপ করে সন্ধ্যা নেমে আসে। আকাশ কিছুটা আধার হয়ে আসার পর দিনুর হাতে গোলা পড়ল। আজও সেটা প্রবল বেগে ঢুকে পড়ল জেদোমেদোর জঙ্গলে। আজও তার পিছনে ধাওয়া করল নিতাই। আজও সে নিতাইয়ের সাথে বেইমানি করল, তাকে নিয়ে গেল সেই পুরনো জায়গায় যেখানে নিতাই যোগীরাজকে কুড়িয়ে পেয়েছিল। প্রাচীন পাকুড় গাছটা পার করার পর নিতাইয়ের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে দেখল শুকনো পাতার উপর পড়ে আছে একটি গোলা, আর ঠিক একই রকম দেখতে আরেকটি গোলা বাতাস কেটে যাতায়াত করছে, একবার এপাশ একবার ওপাশ, যেন দুই অদৃশ্য খেলুড়ে গোলাটা নিয়ে খেলছে। তার গায়ে কাঁটা দিল। সেই দুঃসময়ে তার পায়ের নিচে যেন আঠা জমে গেল। শুধুমাত্র দুরন্ত কৌতূহলের কারণে নিতাই এ যাত্রায় জ্ঞান হারালো না, খাড়া রইল না যজ না তস্থ অবস্থায়। কিছুক্ষণ পর গোলাটা থামল। দুই বল বাতাসে স্থির থেকে ঝুপ করে মাটিতে পড়ল। না, ঠিক মাটিতে পড়ল না, পড়ল একটা আদ্যিকালের মাটির কলসির মধ্যে। নিতাইয়ের পালিয়ে যাওয়ারই কথা ছিল, তবু সে গেল না। কিছুটা সাহস সঞ্চয় করে এগিয়ে গেল কলসিটার দিকে। একটু নিচু হয়ে সে দেখল তার গোলা পড়ে আছে কতগুলি অদ্ভুত বস্তুর উপর। কলসিটা গলা অবধি ভরা, কিসের যেন ছোট ছোট টুকরো। নিতাই ভয়ে ভয়ে তার কিছুটা হাতে তুলে নিল। আরে, এ তো তার চিরচেনা ধাতু, তামা আর রাঙের ছাট, একটা নির্দিষ্ট অনুপাতে মেশানো। যার খোঁজার চোখ আছে তার জন্য বিদ্যানগরের অনন্ত গর্ভ অতীত সবসময়ই কিছু না কিছু জমিয়ে রেখেছে।